চলে আসো সবাই। একটু দেরি হয়ে গেল, 15তে টাইম দেওয়া ছিল, একটু দেরি হয়ে গেছে। শুনতে পাচ্ছ আমাকে? প্রথমেই তোমাদের যে কাজটা ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও আমাকে। আদাব পুষ্পিতা। আচ্ছা। সাদিয়া আসছো, তোরাবি আসছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে তাহলে। আচ্ছা, আমাদের দেখো, আমাদের অষ্টম অধ্যায়, হ্যাঁ, আমাদের অষ্টম অধ্যায় আছে সাইটোটেক্সোনমি। আচ্ছা, দেখো, সাইটোটেক্সোনমি। আসো, আরো কয়েকজন চলে আসো। আহ, মুক্তি আসছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার শোনা গেলে ভালো। দেখো, এই অধ্যায়টা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেহেতু ছোট অধ্যায় এবং পড়তেও এগুলো সহজ, কোথায় কি লাগবে জাস্ট আমি খালি বুঝাই দেবো, তোমরা খালি পড়ে ফেলবা। জান্নাতুন আসছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন সবাই মোটামুটি চলে আসছো, আর বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। কারণ অবস্থা তো সেই, বলা যায় না তো, সবাই তো একই অবস্থা করে, ক্লাস নিয়মিত করে না। পরে হয়তো দেখে নেই, আমি আশা করি তোমরা ক্লাসগুলো একটু করবা। হ্যাঁ, লাইভ ক্লাস করতে পারলে ভালো, তাহলে অন্তত লাইভ তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নিতে পারি। আর না হলে তো না তোমরা প্রশ্ন করো, না আমার উত্তর দেওয়া হয়, মনে হয় তোমরা সব জানো। আচ্ছা, এখন যে বিষয়টা হলো যে তোমরা নোট চাও। হ্যাঁ, আমার কাছে নোট আসলে বললামই তো, আমার কাছে সব রেডি ছিল, কিন্তু ওই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটার কারণে তোমাদেরকে নোটগুলো আমি মানে প্রোভাইড করতে পারি না। এখন যে নোটগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস নেই, এগুলো এরপরেও কিন্তু আমি এগুলোকে আরো মডিফাই করি, এগুলোকে দেখি যে কিভাবে সবচেয়ে বেটার হয়, কোন প্রশ্নের উত্তরে কিভাবে লিখলে সবচেয়ে ভালো নম্বর পাওয়া যায়, প্রেজেন্টেশনটা কেমন হয়। সেই জন্য আমি টাইম নেই, না হলে এই যে এটা তোমাদেরকে দিয়ে দিলে তোমাদের মুখ বন্ধ। অথচ এরপরেও কিন্তু আরো অনেক কিছু থাকে, এটাকে কিভাবে মডিফাই করা যায়, কিভাবে একটু সুন্দর করা যায়, কিভাবে লিখলে আর একটু সহজ উপায়ে তোমরা লিখতে পারবা, ভুল করবা না। সেই জন্য আমি একটু বেশি টাইম নেই আর কি তোমাদেরকে নোট দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো। আচ্ছা জান্নাতুন, ক্লাস করতে পারোনি, তাহলে এখন এক হইলো যে পরবর্তীতে ক্লাসগুলো একটু দেখে নিও। যদিও কঠিন বিষয় না, তারপরেও একটু দেখে নিও, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছুতে, পরে একটু দেখে নিও। আচ্ছা, শিফা আসছো, ওয়ালাইকুম আসসালাম। তবে ক্লাসগুলো কইরো, আমি ভাবতেছি এইটা শেষ করে তোমাদের পরীক্ষা নেবো একটা। এই 8টা অধ্যায় শেষ করে তারপর তোমাদের পরীক্ষা নিব। আর যে কয়টা অধ্যায় আছে সে কয়টা অধ্যায় নিয়ে আর একটা পরীক্ষা নিব, অথবা একটা মডেল টেস্ট নেবো, একটাই নেব। যাও, একবার শেষ করে একটা মডেল টেস্ট নেব। আচ্ছা, কুয়াশা আসছো, তৃষা আসছো। আচ্ছা, যাই হোক, এখন ক্লাস শুরু করি আমরা। সবাই একটু এখানে মনোযোগ দাও। দেখো, আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল কেমোটেক্সোনমি। আজকের আলোচ্য বিষয় কি দেখো তো? সাইটোটেক্সোনমি। আগের অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল আমাদের কেমোটেক্সোনমি, আজকেরটা হলো সাইটোটেক্সোনমি। সাইটো প্লাস টেক্সোনমি, একবার সহজ বিষয়। দেখো জিনিসটা, দেখো সাইটো, এই সাইটো কথাটা আসছে এই যে, এগুলো সব গ্রিক শব্দ, এই কাইটোস থেকে। হ্যাঁ, এই কাইটোস মানে কি? এই কাইটোস মানে হলো সেল। সেল মানে কি? কোষ। আচ্ছা, এখন দেখো টেক্সোনমি কি? টেক্সোনমি তো তোমরা জানো, টেক্সোনমির তিনটা বিষয়: আইডেন্টিফিকেশন, নেমিফিকেশন, ক্লাসিফিকেশন। অর্থাৎ ক্লাসিফিকেশন করা কিসের উপর ভিত্তি করে? একটা কোষের উপর ভিত্তি করে, একটা কোষের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এখন কোষের যে বৈশিষ্ট্যটা, এটা মূলত হলো ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোম কোনটা? মানে হলো ডিএনএ বিশ্লেষণ করে আমরা যদি কোনো একটা উদ্ভিদের বা কোনো একটা প্রাণীর ক্লাসিফিকেশন করি, তখন তাকে বলা হবে কি?
সাইটোটেক্সোনমি। আচ্ছা একটু দেখো কি বলছে, একটু এটা এটা দেখো যে শ্রেণী বিন্যাসবিদ্যার যে শাখায় কোষের অভ্যন্তরীণ, যেহেতু আমাদের সাইটোটেক্সোনমি তাহলে কোষ থাকবে, হ্যাঁ? সাইটো মানে কি কোষ, কোষের অভ্যন্তরীণ উপাদান বিশেষ করে ক্রোমোজোম, এই জিনিসটা মনে রাখবা। বিশেষ করে কি ক্রোমোজোম, ক্রোমোজোমের যাবতীয় বৈশিষ্ট্যকে অ্যাপ্লাই করে আমরা যদি কোনো শ্রেণী বিন্যাস করি তখন তাকে বলা হবে সাইটোটেক্সোনমি। একটু দেখে নাও যে বিষয়টা কি বলছে, যে শ্রেণীবিন্যাসবিদ্যার যে শাখায় কোষের অভ্যন্তরীণ উপাদান বিশেষ করে ক্রোমোজোমের সংখ্যা ও প্রকৃতি, এখানে সংখ্যা বলতে যে এক একটার মধ্যে কয়েকটা ক্রোমোজোম আছে, তারপরে সংখ্যা, আকার, গঠন, অনেকগুলা বিষয় আছে, মানে ক্রোমোজোমের মরফোলজি সহ অনেকগুলা বিষয় আছে যার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি, যেটা কেবল হয় সাইটোটেক্সোনমি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আরেকবার মুখস্থ করে ফেলা, একবার যে মুখস্থর মতো হয়ে যায়। শ্রেণীবিন্যাসবিদ্যার যে শাখায় কোষের অভ্যন্তরীণ উপাদান বিশেষ করে কি আছে ক্রোমোজোম সংখ্যা, তারপর কি ক্রোমোজোমের প্রকৃতি বিশ্লেষণ করে আমরা জীবের শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করতে পারি, তাকে বলা হয় সাইটোটেক্সোনমি। নর্মালি আমরা যদি বুঝি যে সাইটোটেক্সোনমি মানে কি, তাহলে কোষের, দেখো কোষের অভ্যন্তরীণ উপাদান, এখন কোষের অভ্যন্তরীণ তো অনেকগুলো উপাদান আছে, কিন্তু সবকটার উপর ভিত্তি করে আমরা আসলে ক্লাসিফিকেশন করতে পারি না। এইখানে সাইটো বলতে আসলে বোঝায় ক্রোমোজোম। আমরা এইখানে এই অধ্যায়ে যা আলোচনা করব, যে কোনো একটা উদ্ভিদকে যখন আমরা ক্লাসিফাই করব যে এটা কোন উদ্ভিদ, কোন গোত্রের, এটা কোন ফ্যামিলির বা কোন জেনাসের বা কোন স্পিসিসের, এগুলো আমরা কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশন করব? ক্রোমোজোমের ভিত্তিতে। ক্রোমোজোমের সংখ্যা আছে, ক্রোমোজোমের প্রকৃতি আছে। প্রকৃতি বলতে এখানে আরো একটা বিষয় আলোচনা করা যায়, যে ক্রোমোজোমের যে আমাদের যে সেন্ট্রোমিয়ার গুলা, সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তো ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, তোমরা জানো সেন্ট্রোমিয়ারের উপস্থিতিতে ক্রোমোজোমকে কয়েক ভাগে ভাগ করা যায়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এই যে এটার উপস্থিতি, এখানে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের প্রকৃতি, এই সব কটার উপর ভিত্তি করে যখন আমরা কোনো একটা উদ্ভিদকে বিভিন্ন ভাগে আমরা কি করি, শ্রেণী বিন্যস্ত করি, তখন এই শ্রেণী বিন্যাস বিদ্যাটাকে বলা হয় সাইটোটেক্সোনমি। আচ্ছা, এখন দেখো পরের জিনিসটা বলছে ক্রোমোজোম ব্যান্ডিং। আচ্ছা, এখন ক্রোমোজোম ব্যান্ডিং বলতে কি বোঝায়? দেখো ক্রোমোজোম ব্যান্ডিং, আমরা জানি ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের ক্রোমাটিন থাকে, একটা বলে ইউক্রোমাটিন আর একটা বলা হয় হেটারোক্রোমাটিন। এটা তোমাদের আছে কি না, এটা মানে থার্ড ইয়ারে, খুব থার্ড ইয়ারে না ফোর্থ ইয়ারে, এইবারের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, এটা আসবে এই প্রশ্নটা। ফোর্থ ইয়ারে যে 30 তারিখ থেকে পরীক্ষা শুরু, এই 30 তারিখ থেকে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। কোনটা? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য। আচ্ছা, এখন যে বিষয়টা আছে আমাদের আজকের বিষয়টা, দেখো এখানে বলছে ক্রোমোজোম ব্যান্ডিং। ব্যান্ডিং মানে হলো ব্যান্ড করা, দাগ টানা, ডোরা কাটা দাগ দেওয়া, ক্রোমোজোমের ভিতরে এরকম থাকে। আমরা আগে সংখ্যাটা একটু দেখি কি বলছে। দেখো বলছে ক্রোমোজোম ব্যান্ডিং হলো বিশেষ রঞ্জন কৌশল। একটা জিনিস এখানে স্ট্রেনিং একটা কৌশল বলা হয়েছে, স্ট্রেনিং। এই স্ট্রেনিংটা আসলে জেমস স্ট্রেনিং বলে, বিশেষ রঞ্জন কৌশল। এই যে বিশেষ রঞ্জন কৌশলটা না, এটাকে বলা হয় জিমসা টেকনিক। এর মাধ্যমে দেখো ক্রোমোজোমের গায়ে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং গাঢ় ব্যান্ড দেখা যায়, উজ্জ্বল এবং গাঢ় ব্যান্ড, দাগের মতো রেখার সৃষ্টি করার একটা প্রক্রিয়া, যার ফলে প্রতিটি ক্রোমোজোমের স্বতন্ত্র পরিচয়, গঠন, অস্বাভাবিকতা সহজে শনাক্ত করা যায়। বিষয়টা হলো এরকম যে এটা যদি একটা ক্রোমোজোমের বাহু হয়, বা আমি এটাকে করি, এটা যদি একটা ক্রোমোজোম হয়, ধরো এভাবে লিখে, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এখন ক্রোমোজোমের এই যে বাহুটা, এখানে ক্রোমাটিন থাকে, এই ক্রোমাটিনের কোন জায়গায় থাকে কি ইউক্রোমাটিন, কোন থাকে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনে কি থাকে, অনেক ঘন থাকে, হেটারোক্রোমাটিনে ক্রোমোজোম গুলো একটু পাতলা পাতলা থাকে। এখন এরকম হয় যে যেখানে রঞ্জক স্টেনিং করে এরকম দাগ হয়, ধরো এটা মোটা, এটা একটা ব্যান্ড হইলো, এখানে আবার নাই, রঞ্জক ধারণ করতে পারে নাই, পরে রঞ্জক ধারণ করছে, আবার করতে পারে নাই, আবার করছে, এরকম মানে ডোরা কাটা দাগ দেখা যায়। এটার উপর ভিত্তি করে আবার আমরা শনাক্তকরণ করতে পারি যে এখানে কোনো রকম অস্বাভাবিকতা আছে কিনা। এই যে প্রক্রিয়াটা, যে এই যে স্টেইনিং করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় আমাদের ক্রোমোজোম ব্যান্ডিং। দেখো অনেকবার আসছে, এবারের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ক্রোমোজোম ব্যান্ডিং এক ধরনের টেকনিক, এক ধরনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, ক্রোমোজোমকে রাঙানো হয়, মানে রঞ্জন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমকে রাঙানো হয়, যার ফলে ক্রোমোজোমের ভিতর ব্যান্ড দেখা যায়। ব্যান্ড মানে কি, ওই যে এরকম ডোরা কাটা দাগ দেখা যায়। অনেকটা দেখো তোমরা ওই যে যখন কিনতে যাও, ওই যে কোনো কিছু যখন দোকানে কিনতে যাও, তখন দেখবা প্রোডাক্টের গায়ে
এরকম একটা দাগ দেওয়া থাকে, এখানে আবার এই যে এরকম অনেকগুলা সাদা কালো অনেকগুলো দাগ দেওয়া থাকে যাকে বলা হয় বারকোড। বারকোড, এই বারকোড কিন্তু করা যায়, ওই যে স্ক্যান করে তার পরিচয় টরিচয় যা আছে যাবতীয় সবকিছু শনাক্ত করা যায়। এই যে বারকোডের মতো এটার মধ্যেও কিছু আমাদের দেখা যায়, ওই যে রঙিন অংশ দেখা যায়, উজ্জ্বল, এটা ধরো উজ্জ্বল অংশ, অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল এরকম দেখা যায়। এটার উপর ভিত্তি করে আবার আমরা কি করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি। এই যে ক্লাসিফিকেশন করার যে টেকনিকটা, এটাকে বলা হয় ক্রোমোজোম ব্যান্ডিং। আচ্ছা, এখন দেখো যে বিটা ক্রোমোজোম। আচ্ছা, বিটা ক্রোমোজোম বলতে কিছুই না, এত কিছু মনে রাখা লাগবে না। আগে শোনো, আমাদের যে শরীরে নর্মাল ক্রোমোজোম থাকে, আমাদের নর্মাল ক্রোমোজোম কি এক্স এবং ওয়াই, এই তো। মানব দেহে দুইটা ক্রোমোজোমই তোমরা জানো, একটা হলো এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। নারীর ক্ষেত্রে কি দুইটাই ওয়াই ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে কি থাকে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, আর নারীর ক্ষেত্রে কি থাকে সব কয়টা এক্স ক্রোমোজোম থাকে। এখন এইগুলাই হলো আমাদের নর্মাল ক্রোমোজোম। এখন এর বাইরেও যদি কিছু ক্রোমোজোম থাকে যেগুলোর আসলে কোনো ফাংশন এভাবে থাকে না, ওদের যে কার্যকর এরকম থাকে না, কিন্তু অতিরিক্ত হিসেবে আকারে ছোট কিছু ক্রোমোজোম থাকে, সেগুলোকে বলা হয় বি বি ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের যে বি ক্রোমোজোমটা আছে, এই বি ক্রোমোজোমটা কি, বি ক্রোমোজোমটা দেখো কি বলছে, স্বাভাবিক ক্রোমোজোম সেটের বাইরে। আমাদের স্বাভাবিক ক্রোমোজোম মানুষের স্বাভাবিক ক্রোমোজোম কি, মানুষের স্বাভাবিক ক্রোমোজোম হইল 22 পেয়ার হইল এক্স এক্স প্লাস এক পেয়ার হইল এক্স ওয়াই বা এক্স এক্স। এই যে 22 পেয়ার এক্স এক্স, এটা কি নারী দেহে পুরুষদের সব জায়গায় সমান, এদেরকে বলা হয় অটোজোম। আর এই যে এক জোড়া, এগুলো হলো সেক্স ক্রোমোজোম। এই এক জোড়ার এটা থাকে পুরুষে, এটা থাকে নারীতে, অর্থাৎ নারী দেহে 23 জোড়াই হলো এক্স এক্স ক্রোমোজোম। এই যে এক্স এক্স ক্রোমোজোম গুলো আছে, এগুলোকে বলা হয় এ ক্রোমোজোম। এখন এ ক্রোমোজোমের বাইরে যে ক্রোমোজোমটা থাকবে সেটাকে বলা হয় বি ক্রোমোজোম। কি বলছো দেখো, যে স্বাভাবিক ক্রোমোজোম সেটের বাইরে কোষে বিদ্যমান যে ক্ষুদ্রাকার, দেখো কি বলছে, কেমন সাইজটা কেমন, আমাদের যে নর্মাল ক্রোমোজোম তার চেয়ে ছোট। তারপর দেখো কি বলছে, এটা অতিরিক্ত হিসেবে থাকে, এটার আসলে কোনো কাজ নাই, সে অতিরিক্ত দুধবাত হিসেবে থাকে। জিনগতভাবে সে নিষ্ক্রিয়, তার মানে তার যে জেনেটিক মানে বৈশিষ্ট্যগুলো ধারণ করার কথা, সেগুলো সে এতটা ধারণ করতে পারে না। কখনো কখনো দেখা গেছে একটা দুইটা ক্ষেত্রে সে প্রভাব বিস্তার করতে পারে, কিছু বৈশিষ্ট্য সে ক্যারি করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সে জেনেটিক ভাবে নিষ্ক্রিয় থাকে। তাহলে দেখো ক্রোমোজোম গুলো কোনো জীবের দৈহিক গঠনে সরাসরি ভূমিকা রাখে না, দেখো, কিন্তু বংশ পরম্পরায় টিকে থাকে, তাদের তেমন কোনো কাজ নাই, অলসভাবে সে পরজীবীর মতো আর কি, সে তার কোনো কাজ নাই এখানে, এই জেনে সে বংশগতর মধ্যে কোনো রাখে না। মানে তার যে আমাদের একটা ক্রোমোজোমের যে আমাদের যে বৈশিষ্ট্যগুলা, এই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই যে বি ক্রোমোজোম যেগুলা, এগুলা জাস্ট আমাদের শরীরে জাস্ট অবস্থান করে, কিন্তু তার কোনো ফাংশন থাকে না, সে কোনো কাজ করে না, কিন্তু আবার সে এক বংশ থেকে আরেক বংশ স্থানান্তরিত হতে পারে, অন্য ক্রোমোজোমের সাথে অতিরিক্ত ক্রোমোজোম হিসেবে সে চলে যেতে পারে, তার কোনো ফাংশন নাই। এই যে অতিরিক্ত হিসেবে যখন থাকে, তখন তাকে বলা হয় সুপার নিউমারারি। সুপার নিউমারারি, এটা মানে হলো প্রয়োজনের অতিরিক্ত। তোমরা একটু যে ইয়াতে সার্চ দাও, তোমাদের যে ডিকশনারি আছে দেখবা সুপার নিউমারারি মানে হলো, এটাকে বলা হয় সারপ্লাস, অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, বা অ্যাক্সেসরি ক্রোমোজোমও বলা হয়। তাহলে বি ক্রোমোজোমটা কি, বি ক্রোমোজোমটা হলো আমাদের কোনো একটা, আমাদের কিংবা কোনো জীব দেহের কোষে স্বাভাবিক ক্রোমোজোম সেটের বাইরে যদি অতিরিক্ত হিসেবে থাকে, যেগুলো আকারে ছোট, আর এগুলোর আসলে তেমন কোনো ফাংশন নাই, নিষ্ক্রিয় হিসেবে পরজীবী হিসেবে আমাদের দেহের বা উদ্ভিদ দেহে থাকে, তখন সেই ধরনের ক্রোমোজোমকে কি বলা হয়, সেই ধরনের ক্রোমোজোমকে বলা হয় বি ক্রোমোজোম। তাহলে এক ক্রোমোজোম কোনগুলা, আমাদের স্বাভাবিক যে ক্রোমোজোম গুলো আছে সেগুলোকে বলা হয় এক ক্রোমোজোম, আর যেগুলো অস্বাভাবিক, যেগুলোর কোনো ফাংশন নাই দেহে, কোনো জেনেটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, সে প্রয়োজনের অতিরিক্ত থাকে, আকারে ছোট, সেই ক্রোমোজোম গুলোকে বলা হয় বি ক্রোমোজোম। ধরো মেইন ক্রোমোজোম গুলো এক ক্রোমোজোম, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো হলো বি ক্রোমোজোম। আচ্ছা, এখানে কথাটা বলে নেই যে কাজে লাগে না কথাটা, এটা সবসময় সঠিক মানে ঠিক না।
মানে ছাই ফেলতেও তো ভাঙা কলার প্রয়োজন হয় মাঝে মাঝে। ব্যাপারটা হয়েছে এরকম, বি ক্রোমোজোম হয়েছে, বি ক্রোমোজোম গুলো হয়েছে ভাঙা কলার মতো, কখনো কখনো সে কোনো একটা কাজেও আসলেও আসতে পারে। ধরো আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স বলতে একটা কথা আছে, ওই যে একটা অঙ্গ আছে অ্যাপেন্ডিক্স, আমাদের বৃহদন্তে শেষে এরকম একটা ছোট একটা অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এখন অ্যাপেন্ডিক্সের কিন্তু ছোট সময় অল্প একটু ফাংশন থাকে, তারপরে নিষ্ক্রিয়, কিন্তু এটা আবার মাঝে মাঝে ঝামেলার সৃষ্টি করে। ওই যে অ্যাপেন্ডিক্স যদি জীবাণু দ্বারা সংক্রমিত হয় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, পেট ব্যথা হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, তার তেমন কোনো কাজ নাই, কিন্তু কখনো কখনো ভাঙা কলার মতো সে কখনো কখনো সামান্য কাজ করলেও করতে পারে। এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় বি ক্রোমোজোম। তারপর দেখো পলিপ্লয়েড সিরিজ। আচ্ছা, আমরা তো জানি একটা হলো হ্যাপ্লয়েড, একটা হলো ডিপ্লয়েড, একটা ট্রিপ্লয়েড, তার চেয়ে বেশি বেশি হইলে টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, তারপরে পরে হেক্সাপ্লয়েড, হেপ্টাপ্লয়েড, অনেকগুলো যদি হয় তখন তাকে বলি পলিপ্লয়েড। এখন দেখো এই প্রশ্নটা দেখো যে পলিপ্লয়েড সিরিজ কি। আমরা জানি সিরিজ মানে কি, একটা ধারাবাহিক সংখ্যা, একটা ধারাবাহিক সেট, এগুলোকে বলা হয় সিরিজ। এইখানে দেখো কি বলছে, যখন একই গণের আন্ডারে, গণ তো বুঝো জানাস, যখন একই জানাসের আন্ডারে অনেকগুলা প্রজাতি থাকবে, ধরো আমাদের যে জেনাস আছে, যে আমাদের আমাদের মানুষের জেনাস কি হোমোস্যাপিয়েন্স, তো এই হোমোস্যাপিয়েন্স, হুমুর আন্ডারে, হুমুরটা হলো জেনাস, এই জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকতে পারে। যেমন ওই যে বানর জাতীয় যেগুলো আছে এগুলো তো মনে হয় খুব সম্ভবত একই জেনাসের আন্ডারে। তো এই যে জেনাসের আন্ডারে যদি যখন একই জেনাসের আন্ডারে যখন অনেকগুলো স্পিসিস থাকবে, এখন প্রত্যেকটা স্পিসিসের কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোম সেট থাকে। মানুষের ক্রোমোজোম সেট যেরকম, বানরের ক্রোমোজোম সেট, তোর মানুষের ক্রোমোজোম কয়টা? 23 জোড়া। বানরের হইতে পারে আরো কয়েক জোড়া, আমার ঠিক জানা নেই। বানরের হইতে পারে একটা, তারপরে গরিলার হইতে পারে আরেকটা, ওরাংওটাংয়ের হইতে পারে আরেকটা। তাহলে এই যে সেট গুলা ভিন্ন ভিন্ন, এটা সিরিয়াল যদি করা হয় তখন যদি দেখা যায় একই জেনাসের আন্ডারে এরকম হয় N 2N 3N 4N কিংবা 5N, এইভাবে যদি ধাপে ধাপে ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন সেই ধারাবাহিক বা সেই ধারাবাহিক যে প্রক্রিয়াটা তাকে বলা হয় পলিপ্লয়েড সিরিজ, তাকে বলা হয় পলিপ্লয়েড সিরিজ। তাহলে এই জিনিসটা একটু দেখে নাও, তাহলেই হয়ে যাবে যে পলিপ্লয়েড সিরিজ কাকে বলে। একই গণের আন্ডারে দেখো, একই গণের আন্ডারে যখন ভিন্ন ভিন্ন প্রজাতি থাকবে তখন তাদের ক্রোমোজোম সেটের সংখ্যা যদি এরকম থাকে N 2N 3N 4N 5N 6N ডট 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 ডট, তখন এই সিরিজটাকে, এই ধারাটাকে বলা হয় পলিপ্লয়েড সিরিজ। আমরা তো জানি কোন একটা প্লয়েডি লেভেলকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্লয়েডি লেভেলকে N দ্বারা প্রকাশ করা হয়। প্লয়েডি লেভেল কি, ক্রোমোজোম সেট। যদি এক সেট ক্রোমোজোম থাকে তখন তার প্লয়েডি লেভেল কত? 1 হ্যাপ্লয়েড, যাকে বলা হয় 1N। 1 প্রকাশ দিতে হয় না, এই যে Nটা দিতে হয় না, তাই আমরা 1টা দিতে হয় না, তাই আমরা শুধু N লিখি। তারপরে যদি দুই সেট ক্রোমোজোম থাকে, যেমন আমাদের দেহ, পিতা থেকে এক সেট আসে, মাতা থেকে এক সেট আসে, তখন আমরা এটাকে কি বলি? ডিপ্লয়েড। ট্রিপ্লয়েড কোনটা? ওই যে যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ডাবল ফার্টিলাইজেশন হয়, তোমরা দেখাইছিলাম দ্বিনিষেক, দ্বিনিষেকে কি হয়? ট্রিপ্লয়েড তৈরি হয়। এখানে দেখো 3 সেট ক্রোমোজোম চলে আসছে, এইভাবে 4 সেট 5 সেট আসবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যদি চলতে থাকে একই জেনাসের আন্ডারে, তখন এই ধারাটাকে বলা হয় পলিপ্লয়েড সিরিজ। বলো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। আচ্ছা, দেখো কোন উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকে, এটা জাস্ট খালি তোমাকে মুখস্থ করতে হবে, আর কোনো কিছু নাই। এটা উদ্ভিদটার নাম হলো এই হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। অবশ্যই বৈজ্ঞানিক নামের শেষে কি করবা? নিচে দাগ দিবা, বৈজ্ঞানিক নামের শেষে, বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই আলাদা আলাদা করে দাগ টেনে দিবা। তো এটা হলো দেখো এই যে হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস, এটা একটু মুখস্থ করে ফেলবা। হ্যাপ্লোপ্যাপাস, 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 এই উদ্ভিদটা আমি খুব সম্ভবত চিনি না। গ্রাসিলিস, গ্রাসিলিস, LIS, এইভাবে যখন লিখবা হ্যাপ্লোপ্যাপাস, নিচে আলাদা করে অবশ্যই দাগ দিয়ে দিবা। তোমাদের বইয়ে এক জায়গায় লেখা আছে যে দাগ টানা বাধ্যতামূলক না, কিন্তু
তোমাদের খাতা যারা দেখবেন ম্যাক্সিমাম শিক্ষকই হলেন অনেক আগের স্যার, ওনারা পড়ে আসছেন যে বৈজ্ঞানিক নাম দিলে বৈজ্ঞানিক নাম যদি হাতে লিখি তাহলে নিচে আলাদা করে দাগ দিতে হয়। এটা দেখুক বা না দেখুক, বাধ্যতামূলক থাকুক বা না থাকুক, যখনই হাতে বৈজ্ঞানিক নাম লিখবা মনের ভুলেও যেন ভুল না হয়, যেখানেই লিখবা সেখানে কি করবা, নিচে আলাদা করে দাগ টেনে দিবা। জেনাস, জেনাসের নিচে প্লাস স্পিসিসের নিচে দুইটাতে আলাদা করে দাগ টেনে দিবা। আচ্ছা, এখন যে জিনিসটা দেখো, সব সময় তুমি তো এখন শুধু একটা জেনাস লিখছো, ধরো অ্যাগারিকাসের একটা জেনাস তোমাদের খুব কমন অ্যাগারিকাস, তোমার আসলে অ্যাগারিকাসের ধরো প্রশ্ন আসছে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব লেখো, তাহলে এই যে অ্যাগারিকাসের নিচে একটা সুন্দর করে দাগ দিয়ে দিবা, তারপরে অর্থনৈতিক গুরুত্ব লিখে ফেলবা। তোমাদের কাজ হলো কোনো সায়েন্টিফিক নেম যদি থাকে তাহলে অবশ্যই এটা নিচে দাগ দিবা। সত্যি বলতে কি জানো, আমার নিজেরও মনে হয় কোন স্টুডেন্টের খাতা যখন দেখি এবং বৈজ্ঞানিক নামের নিচে যখন দেখি যে কোনো দাগ নাই, তখন আমি ওরে মনে হয় আগে থেকে মনে হয় যে না ও কিছু জানে না, ও একটা বলদ টাইপের বোধাই টাইপের মানুষ। তাহলে তোমরা এই কাজটা করো না, তোমরা যখনই হাতে লিখবা বৈজ্ঞানিক নামের নিচে কি দিবা, অবশ্যই দাগ দিবা। তাহলে দেখো এখানে কি বলছে, সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। আচ্ছা, এটার নাম কি, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস। একটু মুখস্থ করে ফেলো, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস, হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস। আচ্ছা দেখে এটা ওই যে অ্যাস্টারেসি ফ্যামিলির, এটা অ্যাস্টারেসি ফ্যামিলির। অ্যাস্টারেসি ফ্যামিলিটা কেমন আমি তোমাদেরকে একটু ধারণা দেই। ওই যে চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো আছে না, বা ওই যে কি বলবো তোমাকে, উইডেলিয়া ট্রাইলোবাটা, যে ফুলগুলা হয় অনেকগুলা পাপড়ি হয়, হলুদ হলুদ ফুলগুলা, এই ফুলের যে গোত্রটা, সেই গোত্রটা কে বলা হয় অ্যাস্টারেসি, অ্যাস্টারেসি গোত্র। আচ্ছা, তারপরে দেখো এখানে যে বলছে যে এখানে কয়টা থাকে, ক্রোমোজোম থাকে, আমি তো বলছি সর্বনিম্ন ক্রোমোজোম থাকে, তাহলে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা কত তার, তার ক্রোমোজোম সংখ্যা হলো এই যে দেখো, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 4টা, তাহলে হ্যাপ্লয়েড কয়টা থাকবে, তার অর্ধেক, Na ইকুয়াল টু, তাহলে 2n সমান সমান কত, 2 ইন্টু 2 ইকুয়াল 4। তাহলে এই যে সর্বনিম্ন, এটা হলো এইটা সর্বনিম্ন, এটা তো দুইটা কথা উল্লেখ করবা, হ্যাপ্লয়েড সংখ্যা হলো n ইকুয়াল টু 2টা আর 2n সমান সমান 4টা। তাহলে হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস এই যে উদ্ভিদটা আছে, এই উদ্ভিদটা অ্যাস্টারেসি ফ্যামিলির, এবং তাদের ক্রোমোজোম সংখ্যা সর্বনিম্ন, উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস। কয়টা ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড সেটে থাকে 2টা আর ডিপ্লয়েডে থাকে 4টা। তাহলে তোমাকে এই দুইটা কথা উল্লেখ করা লাগবে, হ্যাপ্লয়েডে কয়টা থাকে আর ডিপ্লয়েডে কয়টা থাকে। আচ্ছা, তারপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কেউ এই প্রশ্নের উত্তর ব্যতিক্রম থেকে পড়বা না। ব্যতিক্রমে 3টা প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায়ে, আমি হাতে নিছিলাম, 3টারই উত্তর ভুল দেওয়া আছে। যাদের কাছে ব্যতিক্রম গাইড আছে এই মুহূর্তে খুলো, খোলার পর আমি তোমাকে বলে দিই যে কোথায় ভুলটা আছে। দেখো, ক্যারিওটাইপ, আগে একটু বুঝো যে ক্যারিওটাইপ জিনিসটা কি। ক্যারিওটাইপ তোমাদের বইয়ে দেওয়া আছে যেটা, ওইটা পড়ো না, ওইটাতে ভুল দেওয়া আছে, হয় ভাষাগত ভুল দেওয়া আছে, নয় পুরা সংজ্ঞাটাই ভুল দেওয়া আছে। আমি দেখলাম যে 3টা প্রশ্ন দেওয়া আছে, ছোট প্রশ্ন আর কি, 3টা সংজ্ঞা, এবং 3টা সংজ্ঞায় ভুল দেওয়া আছে। এটা যে লিখবে সে তো খুব খুশি হবে যে আমি 3টা সংজ্ঞায় লিখছি, আমাকে 3 দিবে, অথবা এটা যদি ছোট প্রশ্ন 4 নম্বরের জন্য আসে আমি 4-এ 4 পাবো। সে কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিবে, কনফিডেন্সের সহিত। আমার মতো কেউ যদি খাতায় দেখে, যে একটু খাতাগুলো খোটায় খোটায় দেখে, নিশ্চিত থাকো সে 0 পাবে, নিশ্চিত। আর যদি মন ভালো থাকে তাহলে 1 পাবে, এর বেশি পাবে না। তাহলে এখন দেখো যেটা মাইটোসিসের, একটু খেয়াল করে দেখো যে আমরা ক্যারিওটাইপ পড়তেছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো মাইটোসিসের মেটাফেজ অবস্থায়। আচ্ছা, আমরা জানি মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা আর খাটো হয়। মাইটোসিসের মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা হয়, খাটো হয়, তখন কেবল এদেরকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব হয়। আর বাকিগুলাতে আসলে ওইভাবে দেখলেও বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না। সবচেয়ে খাটো হয় কখন, মেটাফেজ ধাপে, সবচেয়ে মোটা হয় কখন, মেটাফেজ ধাপে। তখন ক্রোমোজোম গুলোকে আমাদের যে মাইক্রোস্কোপ আছে সেই মাইক্রোস্কোপে দেখা যায়। তোমাদের যে 3rd ইয়ারে ওঠার পরে একটা তোমাদের ইয়ে আছে, প্র্যাকটিক্যাল আছে, পেঁয়াজের যে রুট থাকে, এটা তোমার 2nd ইয়ারে আছে কিনা জানি না, মনে নাই, যে পেঁয়াজের রুট থেকে আমাদের মাইটোসিসের যে ধাপগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে হয়। তাহলে এখন দেখো মেটাফেজ ধাপে সবসময় ক্রোমোজোম গুলো সংকুচিত হয়ে মোটা আর খাটো হয়। এখন এইটা যখন আমরা
মাইক্রোস্কোপে যখন দেখি তখন এটার কিছু চিত্র তোলা হয়। আমরা যখন মাইক্রোস্কোপে দেখি, এখন তো কিছু আধুনিক মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপে দেখার সময় তুমি যে জিনিসটা দেখতেছো, যে অর্গানিজমটা দেখতেছো, সেটা তোমরা কি করতে পারবা? ছবিও তুলতে পারবা। এখন এই যে ছবিগুলা যে তুলবা, এই ছবিগুলাকে কি বলা হয়? ছবিগুলোকে বলা হয় ক্যারিওটাইপ। তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে একটা কোষ, আমার এরকম একটা কোষ আছে, ধরো এটা একটা কোষ, কোষের ভিতরে ক্রোমোজোম গুলা দেখতেছি আমরা। একটা ক্রোমোজোম এরকম আছে, এরকম আছে, একটু বাঁকা তারা থাকতে পারে, কারণ এটা তো একবারে বাস্তব ছবি। হ্যাঁ, তাহলে ক্রোমোজোম গুলা আরেক সেট আছে হয়তো এরকম ছোট সেট, এটা হয়তো বা এরকম একই সেট। তাহলে এই যে ক্রোমোজোম গুলার ছবিগুলো আমি দেখতেছি, কখনো কখনো বলা হয় এইগুলা বড় থেকে যদি ছোট সাজায় নেওয়া হয়, এই যে এগুলাকে ছবি তুললাম, ছবিগুলাকে তখন আমি কি করলাম? প্রিন্ট করলাম, প্রিন্ট করে কাটার পরে যেগুলো বড় আছে বড়গুলারে আগে দিলাম, তারপরে আরেকটু ছোট তুলনামূলক ছোটগুলাকে দিলাম, তারপরে আরো তুলনামূলক ছোটগুলো একত্রে দিলাম, তারপরে আরো ছোটগুলোকে এভাবে একত্রে দিলাম। এইভাবে যদি দেওয়া হয়, তখন এই যে চিত্রগুলা থাকে, ছবিগুলা, আমি আবার বলতেছি, ছবিগুলা, এগুলোকে বলা হয় ক্যারিওটাইপ। ছবিগুলোকে বলা হয় ক্যারিওটাইপ। কোন ছবিগুলা? কিসের ছবি? আমাদের ক্রোমোজোমের ছবিগুলা, যে ছবিগুলো আমরা মাইক্রোস্কোপে আমরা দেখবো, সেই ছবিগুলোকে বলা হয় ক্যারিওটাইপ। কখনো কখনো দেওয়া থাকতে পারে যে সুশৃঙ্খল ভাবে সাজানোর পরে যেটা পাওয়া যায়, হ্যাঁ ওইটা হইতে পারে। আমরা যে ছবিগুলো তুললাম সেগুলোকে কি করলাম? আমাদের অনুযায়ী সাজাইলাম, সাইজ অনুযায়ী, আগে সবচেয়ে বড়টা, তারপরে ছোটটা, তারপরে ছোটটা, তারপরে ছোটটা, তারপরে আরো ছোটটা। এইভাবে যদি সাজানো হয়, তখন আমাদের যে ফটোগ্রাফটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যারিওটাইপ। দেখো এখানে কিছু তথ্য দিয়ে দিছি। অর্থাৎ ক্যারিওটাইপ হলো একটি জীবের কোষের নিউক্লিয়াসে থাকা যত ক্রোমোজোম আছে, ক্রোমোজোম গুলোর একটা সুশৃঙ্খল চার্ট বা মানচিত্র। এটা মূলত ক্রোমোজোমের বাহ্যিক বৈশিষ্ট্যের একটি পূর্ণাঙ্গ চিত্রায়ন। এটা মনে রাখো। আরো আছে, আমি তোমাদেরকে আরো দেখাবো যে এই দুইটা জিনিস এখানে এই অধ্যায়ের এই দুইটা জিনিসই খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো ক্যারিওটাইপ আর একটা হলো ইডিওগ্রাম। অথচ এই দুইটা সম্পর্কে তোমাদের যে দেওয়া আছে ব্যতিক্রম, দুইটাতেই ভুল দেওয়া আছে। জানি না, এই আমার দিন দিন এটার প্রতি এত ঘৃণা লাগতেছে যে এই রকম একটা মানে কোম্পানি বছরের পর বছর ধরে খালি চলে যাচ্ছে, চলে আসতেছে, মানে এইগুলাই খালি কিনে কেন? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যে ক্যারিওটাইপটা বুঝলাম, যে ক্যারিওটাইপটা হলো মাইটোসিসের মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সংকুচিত হয়ে খাটো আর মোটা হয়, তখন এদেরকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব হয়। তখন যদি আমরা মাইটোসিস গুলার ভিতরে যে ক্রোমোজোম গুলা দেখি, এই ক্রোমোজোম গুলাকে যদি ফটোগ্রাফ করে বড় থেকে ছোট করে সাজানো হয়, তখন এই ফটোগ্রাফ গুলাকে বলা হয় ক্যারিওটাইপ। আচ্ছা, এখন দেখো ক্যারিওটাইপের প্রধান কিছু বৈশিষ্ট্য আছে। এটা একবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেন? কারণ ক্যারিওটাইপ এটা ছোট প্রশ্ন হলেও মাঝে মাঝে এখান থেকে আসে আর কি, তোমার ওই যে টিকা আসে। তাহলে এটা যদি দেখো, তাহলে ক্যারিওটাইপ কি, বড় প্রশ্ন যদি আসে ক্যারিওটাইপের বৈশিষ্ট্য কি, ক্যারিওটাইপ থেকে কিভাবে আমরা প্রজাতি শনাক্তকরণ করতে পারবো, ক্যারিওটাইপ কিভাবে সাইটোট্যাক্সোনমিতে কাজে লাগে, বা ক্যারিওটাইপ সম্পর্কে টিকা লিখো, সব এখান থেকে লিখে কমপ্লিট করে ফেলতে পারবা। তার মানে আমি যে নোটগুলো তোমাদেরকে প্রোভাইড করব, এই নোটগুলো মনে করবা যে একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর থাকতে পারে। অনেকগুলো প্রশ্ন দেবো না, আমি ছোট করে নোট করতেছি, যদিও আমার একটু টাইম কনজিউমিং, সময় পাচ্ছি না ওইভাবে, একবার বন্দি হয়ে গেছি। তা আমার কাছে মনে হয় যে ওইটা যদি পড়তে পারো, তোমাদের আর মেইন বইয়ের তো আসলে হয় না, তারপরেও মনে হয় যে তোমরা যেরকম পড়াশোনা করো, মেইন বইয়ের বিকল্প হিসেবে নোটগুলো কাজে লাগাইতে পারবা। মেইন বই না করলেও চলবে যদি ক্লাস করো আর নোটগুলো যদি পড়ো। আচ্ছা, এখন দেখো ক্যারিওটাইপের যে বৈশিষ্ট্যগুলা একটু দেখো তো, লাল কালিতে লিখে রাখছি। কি লিখছি? ক্যারিওটাইপ একটি কোষের ক্রোমোজোমগুলোর পূর্ণাঙ্গ বাহ্যিক প্রোফাইল বা গাঠনিক চিত্র। বাহ্যিক প্রোফাইল, প্রোফাইল বোঝো তো? প্রোফাইল পিকচার দাও না? প্রোফাইল মানে তোমার ব্যক্তিত্ব, তুমি নিজে, তোমার যে পিকচারটা, এটাকে বলা হয় প্রোফাইল পিকচার। তাহলে এই দেখো প্রোফাইল চিত্র, কিসের চিত্র? ক্রোমোজোমের চিত্র। তারপর দেখো এখন আমরা কিভাবে তৈরি করব, দেখো প্রস্তুত প্রণালী আছে নাকি ক্যারিওটাইপের। আচ্ছা, ক্যারিওটাইপ আমরা যখন তৈরি করব তখন কিসের উপর গুরুত্ব দেব? দেখো ক্রোমোজোম সংখ্যা, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যা সর্বদা ধ্রুব থাকে। যেমন মানুষের জন্য ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া।
এটা সব সময় ঠিক থাকবে, আর কম বেশি হবে না। কম বেশি হলে জেনেটিক ডিসঅর্ডার হবে। আমার ক্রোমোজোম সংখ্যা আছে 23 জোড়া, এখন যদি আমার 21 জোড়া হয়, আমার জোড়া 24 জোড়া হয়ে যায়, তখন কি হবে? তখন জেনেটিক ডিসঅর্ডার হবে। এটা আমরা সাইটোজেনেটিক্সে পড়বো। ওই যে টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম কিসের জন্য হয়? জেনেটিক ডিসঅর্ডার। তখন ওই যে যদি আমাদের যে ক্রোমোজোম সংখ্যার যদি হ্রাস বৃদ্ধি ঘটে, তখন কি হয়? আরেকটা অধ্যায় আছে মিউটেশন। ক্রোমোজোম সংখ্যার দুই ধরনের মিউটেশন হয়, পরিবর্তন হয়, অ্যাবেরেশন হয়, অস্বাভাবিকতা হয়। কখন? একটা হলো গাঠনিক, আরেকটা হলো নিউমেরিক্যাল। একটা হলো সংখ্যাগত, আরেকটা হলো গঠনগত। আচ্ছা, তারপর দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানটা বিবেচনা করা হয় যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কোথায়, সেটার উপর ভিত্তি করে আবার ওই যে ক্যারিওটাইপ ছবিগুলা তোলা হয়, ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়। আচ্ছা, এখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী দেখো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকবে, সাব মেটাসেন্ট্রিক একটু উপরের দিকে থাকবে, এক্টোসেন্ট্রিক টেলোসেন্ট্রিকে একবারে সবার নিচে থাকবে। আচ্ছা, এটা দেখো তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের প্রস্তুত প্রণালী কি? প্রস্তুত প্রণালী ক্যারিওটাইপ প্রস্তুত প্রণালী। এটা তোমাদের সাজেশনে ছিল না, বা ওই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো লিখছে আউটলাইনে ছিল না। এখন দেখো এটা পড়লেই তুমি বুঝতে পারবে আসলে আমাদের ক্যারিওটাইপটা কি। দেখো তো কি লেখা আছে। কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত এবং স্পষ্ট থাকে। এই অবস্থায় মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোমের আলোকচিত্র গ্রহণ করা হয়। এরপর ছবি থেকে ক্রোমোজোমগুলোকে কেটে, আমরা যে ছবিটা করব, ক্রোমোজোমগুলোকে কেটে জোড়ায় জোড়ায় বড় থেকে ছোট অনুসারে সাজিয়ে ক্যারিওটাইপ তৈরি করা হয়। বিষয়টা কি এখন ক্লিয়ার হয়েছে কিনা এতটুকু বলো। এটা আবার দেখো আমি জায়গা করে দিচ্ছি। দেখো ক্যারিওটাইপ জিনিসটা এখন বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কারণ এইখানে তোমার দুইটা জিনিস আছে, ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম। এই কুয়াশা বলো। জান্নাতুন, আচ্ছা তোমরা কমেন্ট করো দেখি, কারো কোনো অসুবিধা থাকলে আমি আবার সমাধান করে দেব। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, সীমা আসছে তখন পরে না। আচ্ছা, এখন দেখো ক্যারিওটাইপের গুরুত্বটা দেখো একটু। ক্যারিওটাইপের গুরুত্ব। আচ্ছা আচ্ছা, ক্যারিওটাইপটা আবার দেখতে চাচ্ছ? ওকে, এই দেখো ক্যারিওটাইপ কিভাবে প্রস্তুত করা হয়। মেটাফেজ পর্যায়ে আমরা জানি মাইটোসিসের যে মেটাফেজ ধাপটা, সেই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত অবস্থায় থাকে। যেহেতু সংকুচিত হয় তখন এটা সাইজে মোটাও হয়। ধরো আমার এই যে সাইজটা 5 ফুট 8.5 ইঞ্চি, আমাকে যদি প্রেস করো, কম্প্রেস করো, তাহলে আমি কি সাইজে এই দিক দিয়ে বেড়ে যাবো না? আমাকে যদি সংকুচিত অবস্থায় রাখো তাহলে আমি কিন্তু এইদিকে বেড়ে যাবো। তো ক্রোমোজোম গুলো যখন এরকম প্রেস অবস্থায় থাকে, সংকুচিত অবস্থায় থাকে, তখন তাকে মোটা হয়। যেহেতু যখন মোটা হয় তখন এগুলোকে কোষের ভিতরে স্পষ্ট দেখা যায়। এখন এগুলোকে কি করা হয়? ছবি তোলা হয়। ক্রোমোজোম গুলোকে ছবি তোলা হয়। আর যখন ক্রোমোজোম গুলোকে ছবি তোলা হয় তখন এই ছবিগুলোকে কেটে জোড়ায় জোড়ায় সাইজ অনুযায়ী সাজানো হয়। আচ্ছা, ধরো এইখানে আমার এরকম ক্রোমোজোম আছে। ধরো ধরো এই যে ক্রোমোজোম গুলা এখানে পাইছে, এক জোড়া পাইছে এই টাইপের। এটা তো ধরো এক জোড়া পাইছে এরকম, পরের জোড়াটা আর একটু সাইজ অনুযায়ী বড় থেকে ছোটতে সাজাইলাম, আরেক জোড়া এরকম। 23 জোড়া। ধরো এটা যদি মানুষের কোষ হয় তাহলে কয় জোড়া থাকবে? 23 জোড়া থাকবে। তাহলে 23 জোড়ার আমার একটা সেট তৈরি করা লাগবে। আমরা 23 জোড়া তো করা সম্ভব না। ধরো এরকম এরকম পাইলাম আমরা, এটা হইলো। ধরো এরকম পাইলাম। তাহলে এই যে ছবিগুলাকে আমি যখন মাইক্রোস্কোপের নিচে 23 জোড়া ক্রোমোজোমের আমি ছবি পাইছি, এই ছবিগুলোকে কেটে কেটে এমনি সাজানো হয়, বড় থেকে ছোট অনুযায়ী সাজানো হয়।
এটা আর এত স্পষ্ট থাকে না, এগুলা ধরো কোনোটা এরকম বেঁকে থাকে, কোনোটা অস্পষ্ট থাকে, কোনোটা কালো কালো থাকে, এতটা স্পষ্ট থাকে না। এখন দেখো এই জিনিসটাকে বলা হয়, এই যে আমার যে বড় থেকে ছোট অনুযায়ী ক্রোমোজোম গুলার ছবিগুলারে সাজাইছি, এটাকে বলা হয় ক্যারিওটাইপ। কোষের ভিতরে যে ক্রোমোজোম গুলা থাকে সেগুলোকে ছবি তুলে কেটে কেটে যদি বড় থেকে ছোট অনুযায়ী সাজানো হয়, তখন তাকে বলা হবে ক্যারিওটাইপ। এখন দেখো এই ক্যারিওটাইপটা কিন্তু প্রত্যেকটা প্রজাতির জন্য ফিক্সড থাকে। মানে একটা মানুষের কোষের ভিতরে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এই 23 জোড়া ক্রোমোজোম কিন্তু একরকম থাকে। এখন দেখো কি বলছে, যে প্রজাতি শনাক্তকরণ, ক্যারিওটাইপের গুরুত্ব দেখো, ক্যারিওটাইপের গুরুত্ব কি বলছে, যে প্রতিটি প্রজাতির নিজস্ব অনন্য ক্যারিওটাইপ থাকে যা প্রজাতি শনাক্ত করতে সাহায্য করে। এখন মানুষের যে ক্রোমোজোম গুলো আছে, মানুষের ক্রোমোজোম কয়টা? 23 জোড়া। 23 জোড়ার সেট যদি করি, অন্য প্রাণীর আবার এরকম ক্যারিওটাইপ তৈরি করলাম, এইখানে ক্যারিওটাইপ তৈরি করার পর দেখবা হয় ক্রোমোজোম সংখ্যার কম থাকবে কিংবা বেশি থাকবে, অথবা সাইজে মিলবে না। তাহলে আমরা যদি ক্যারিওটাইপটা করি তাহলে কি বুঝবো, যে না এই দুইটা একই স্পিসিস না। যদি একই স্পিসিস হয় তাহলে সাইজে শেপে মোটামুটি সব মিলে যাবে। তাহলে আমরা কি করতে পারবো, এই ক্যারিওটাইপের বিশ্লেষণের সাহায্যে আমরা প্রজাতি শনাক্তকরণ করতে পারবো। তারপরে দেখো এখানে লিঙ্গ নির্ধারণ, এর মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণ করতে পারবো। যেমন এক্স এর সাইজ একরকম থাকবে, ওয়াই এর সাইজ এক্স ওয়াই এর আরেক রকম থাকবে। এটাও কিন্তু আমরা ফটোগ্রাফ বিশ্লেষণ করে বা ক্যারিওটাইপ বিশ্লেষণ করে নির্ণয় করতে পারবো। তারপরে দেখো কোনো জিনগত যদি ত্রুটি থাকে, আমি দেখলাম জিনগত ত্রুটি কখন হয়, জিনগত ত্রুটি দুই কারণে হইতে পারে। এক হইলো সংখ্যা যা থাকার কথা তা নাই, সংখ্যা কম বেশি আছে, অথবা আমার যে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমটা কোনো কারণে, তোমরা পড়বা 4th ইয়ারে মলিকুলার জেনেটিক্সে, ক্রোমোজোমে বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায়, কোনো একটা কোষে ড্যামেজ হয়ে যায় যখন ক্রোমোজোম, তখন কি হয়, এই ক্রোমোজোমটা ম্যাল ফাংশনাল হয়ে যায়, তার যে কাজ সেই কাজ না করে উল্টাপাল্টা কাজ করে। তাহলে এই যে এর কারণে কি হয়, জেনেটিক কিছু ডিসঅর্ডার হতে পারে। তাহলে এই যে ত্রুটিগুলো আছে, এই জিনগুলোর ত্রুটিগুলাও নির্ণয় করা যায়। যেমন কি দেখো কোনো অস্বাভাবিকতা, এই যে ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোম, এটা কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, জিনগত। ওই যে নন ডিসজাংশন হয়, যখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, তখন ডিএনএ সবগুলো কিন্তু চেঞ্জ হইতে থাকে, একটা ডিএনএ থেকে আরেক জায়গায় কপি হইতে থাকে। এখন কপি হওয়ার সময় যদি ঠিকঠাক মতো কপি না হয়, তাদের যদি সেগ্রিগেশন না হয়, ধর ওই যে এনাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম গুলা দুই দিকে গতিশীল হয়। এখন এনাফেজ ধাপে কিন্তু ক্রোমোজোম গুলা যখন দুই দিকে গতিশীল হয়, তখন তাদের মধ্যে ডিসজাংশন হয়, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এখন ছাড়াছাড়িটা যদি সঠিকভাবে না হয়, দুইটা দুই মেরুর দিকে যেতে পারবে না, তখন কি হয়, হয় এক জায়গায় বেশি চলে যায় অথবা আরেক জায়গায় কম চলে যায়। তখন কি হয়, ওই যে জেনেটিক, মানে যেখানে 23 জোড়া থাকার কথা, এখানে যদি আর 22 জোড়া একটা যায়, তখন কি হবে, জেনেটিক ত্রুটি ঘটবে। দেখো বিবর্তন ও সম্পর্ক নির্ণয়, বিভিন্ন প্রজাতির ক্যারিওটাইপ তুলনা করে তাদের মধ্যে বিবর্তনীয় বা পূর্বপুরুষগত সম্পর্ক নির্ণয় করা যায়। ক্যারিওটাইপটা যত সিমিলার হবে, তাদের মধ্যে তত ক্লোজলি সম্পর্ক থাকবে। ক্যারিওটাইপ যদি সিমিলার না হয়, ভিন্ন ভিন্ন হয়, তাহলে তারা ভিন্ন ভিন্ন গ্রুপের, তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, ফাইলোজেনেটিক রিলেশন ওইভাবে থাকবে না। এই হলো আমাদের যে ক্রোমোজোমের কি, আচ্ছা, ক্যারিওটাইপের গুরুত্ব। এখন দেখো ইডিওগ্রাম জিনিসটা কি। এখন আরেকটু দেখো যে এটি সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখা ক্রোমোজোমের আসল আলোকচিত্র। এর চেয়ে সহজ তো আর কোনো কিছু হতে পারে না। যতটুকু সহজ করা যায় আমি তোমাদেরকে এতটুকু করে দিচ্ছি, যেন তোমরা ভুল না করো। আচ্ছা, তারপর দেখো ইডিওগ্রাম জিনিসটা কি। ক্যারিওটাইপ দেখে বা কম্পিউটারে ক্রোমোজোমের একটি আদর্শ রেখাচিত্র আঁকা হয়, তাকে ইডিওগ্রাম বলে। আচ্ছা, এখন একটু ঝামেলা হইতে পারে তোমাদের যে ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম কি। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া লাগবে যে ক্যারিওটাইপ মানে কি, আমরা ছবি। আবার আমি একটু আঁকি, ধরো আমি এরকম এরকম ক্রোমোজোম পাইলাম, এটা হলো আমার ক্যারিওটাইপ। ধরো কোনো একটা প্রাণী বা উদ্ভিদের এরকম ক্যারিওটাইপ পাইছে, বড় থেকে ছোট অনুযায়ী সাজাইছে, এই ক্যারিওটাইপটা পাইছে। এখন দেখো এটা কি ছিল, আমার এটা ছিল ফটোগ্রাফ, ছবি ছিল না, এটা ছিল ফটোগ্রাফ। ফটোগ্রাফটা কি যেটা পাইছে, এটা আসল ফটোগ্রাফ, একবারে আসল ফটোগ্রাফ, বাস্তব ফটোগ্রাফ যেরকম ছিল, কোন রকম এটার কি করা হয় নাই, এডিটিং করা হয় নাই। এখন ইডিওগ্রাম জিনিসটা কি,
ইডিওগ্রামটা হলো কাজের সুবিধার জন্য আমরা আনুপাতিক হারে, ধরো এইটার বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার, এটার বাহুর দৈর্ঘ্য আছে ধরো 1.5 সেন্টিমিটার। এখন আনুপাতিক হারে আমি আমার কাজের সুবিধার জন্য এটা রেখাচিত্র আঁকবো। কেমন? ধরো এরকম একটা রেখাচিত্র আঁকলাম, যে এটা হলো সেন্ট্রোমিয়ার মাঝখানেরটা, আর উপরের দিকে দেখো যে বাহুটা 2 সেন্টিমিটার আছে, আমি আমার কাজের সুবিধার জন্য সেটাকে আমি 4 সেন্টিমিটার নিলাম। আর এটার 1.5 সেন্টিমিটার ছিল, এটাকে আমি দ্বিগুণ করে 3 সেন্টিমিটার করে নিলাম। এটা 3 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার। এখন দেখো আমার কাজের সুবিধার জন্য আমি নিজের মতো করে ছবি আঁকায় নিছি, হাতে আঁকাইছে কিংবা কম্পিউটারে। কেমন? এটা রেশিও, আনুপাতিক হারে। যেমন কি দেখো C6H12O6, এটা কিসের সংকেত? গ্লুকোজের আণবিক সংকেত। এখন এই যে গ্লুকোজের আণবিক সংকেত, এই আণবিক সংকেতটাকে কিন্তু আমরা CH2O এই আকারেও লিখতে পারি। মানে উপরেরটা যে জিনিস, নিচেরটাও এই জিনিস। পার্থক্য কি? এটা সরল অনুপাতে এটা সাজানো হয়েছে, জিনিস কিন্তু একই। এটা আণবিক সংকেত, এটা হলো গাঠনিক সংকেত। তো এইখানে দেখো যেটা আমাদের ক্যারিওটাইপ ছিল, এইটাকে যখন আমরা হাতে বা কম্পিউটারে এটা দেখে দেখে একটু ছোট বড় করে নির্দিষ্ট রেশিও অনুযায়ী আমরা যখন সাজাই, তখন যে জিনিসটা হয়, রেখাচিত্রটা হয়, তখন তাকে বলা হবে ইডিওগ্রাম। ধরো ছবিটা দেখে আমি হাতে যখন ছবিটা আঁকবো, তখন তাকে বলা হবে ইডিওগ্রাম। একবারে ক্লিয়ার বিষয়। দেখো আবার হয় কিনা, যে ক্যারিওটাইপ দেখে যখন হাতে বা কম্পিউটারে ক্রোমোজোমের একটি আদর্শ রেখাচিত্র বা ডায়াগ্রাম আঁকা হয়, তাকে ইডিওগ্রাম বলে। এখন দেখো আমি যে ক্রোমোজোমটা মাইক্রোস্কোপে দেখবো, সেই ক্রোমোজোমটা তো এরকম সোজা না হইতে পারে, সেটা তো এরকম ওই যে এরকম কমর বেঁকা হইতে পারে, এরকম কমর বেঁকা হইতে পারে। তখন কি করব, এটাকে আমি সোজা করে আনুপাতিক হারে একটা সোজা করে নিলাম, এটা বেশি কমর বেঁকা হয়ে গেছে। এটা তো এরকম হইতে পারে, যে ধরো এরকম পাইছি আমি, ক্রোমোজোম তো এরকম হইতে পারে, আমি ছবিতে এরকম পাইছি। তো আমি তো এটাকে যখন ইডিওগ্রাম করব, তখন এই জিনিসটা কেমন হইতে পারে এটার একটা আনুমানিক ধরো মাপ নিলাম, মাপ নিয়ে দেখলাম যে এটা এরকম মাপ হইতে পারে। তখন এটাকে আমি সুন্দর করে, এখানে বাঁকা তারা যে জিনিসটা আছে, এটাকে সুন্দর করে আমি উপস্থাপন করলাম, রেখাচিত্র অঙ্কন করলাম। তখন আমার হাতে আঁকা বা কম্পিউটারে আঁকা যে ছবিটা, সেই ছবিটাকে বলা হয় ইডিওগ্রাম। তোমাদের এতে দেখো ব্যতিক্রমে দেওয়া আছে যে যন্ত্রের সাহায্যে। ইডিওগ্রাম নাকি কোন একটা যন্ত্র বলদে লিখছে, এটা কোন বলদে লিখছে কারা জানে। লেখছে ইডিওগ্রাম নাকি একটা যন্ত্র। তুমি একটু খুলে দেখো যাদের কাছে আছে, এখনই দেখো যে ইডিওগ্রাম যন্ত্র। ইডিওগ্রাম যন্ত্র না, ইডিওগ্রাম কোনো ডিভাইস না, কোনো যন্ত্র না। দেখো একটু দেখো এখানে কি বলছে, আবার আমি দেখো তোমাকে দিয়ে দিছি, যে কোন একটি প্রজাতির ক্যারিওটাইপকে যখন একটি আদর্শ রেখাচিত্রের সাহায্যে ডায়াগ্রামেটিক উপস্থাপন করা হয়, তখন তাকে ইডিওগ্রাম বলে। এটি মূলত একটি কোষের ক্রোমোজোম সেটকে তাদের দৈর্ঘ্য ও সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো একটি সুনির্দিষ্ট নকশা। আগেরটা ছিল চিত্র, সরাসরি চিত্র, তারপর এটা হলো নকশা, আমি হাতে একটা নকশা অঙ্কন করছি। আচ্ছা, তারপরে এখানে দেখো যে কি বলছে, প্রধান বৈশিষ্ট্যগুলো কি। বৈশিষ্ট্যগুলো দেখো, এটি কোনো একক কোষের হুবহু চিত্র না, বরং একটি প্রজাতির অনেকগুলো ক্যারিওটাইপ বিশ্লেষণ করে তৈরি করা একটি গড় বা আদর্শ চিত্র। একটু খেয়াল করে দেখো, ক্যারিওটাইপ তো ধরো একটা কোষের অনেকগুলো থাকে, ধরো একটা কোষে যেরকম ক্রোমোজোম গুলা থাকে, আর একটা কোষে একটু উল্টাপাল্টা হইতে পারে। তাহলে সব কয়টাকে একত্রে গড় করছে, গড় করার পরে একটা আদর্শ চিত্র হাতে অঙ্কন করছে। ধরো একটা ক্রোমোজোমের বাহু ছিল, প্রথম সবচেয়ে বড় যে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্য ছিল ধরো 2 মিলি সেন্টিমিটার, ধরো 2 সেন্টিমিটার, যদিও এত বড় থাকে না, তারপর 2 সেন্টিমিটার। এখন দেখা যাচ্ছে আরেকটাতে পাওয়া গেছে 1.999 সেন্টিমিটার, আরেকটাতে পাওয়া গেছে 1.5 সেন্টিমিটার। তাহলে যে জিনিসগুলো হয়, যেটার কোনো আদর্শ কোনো নাই, তখন কি করা হয়, এটাকে একটা অ্যাভারেজ মান করা হয়, যে এটাকে এরকম হইতে পারে। তখন অ্যাভারেজ মানটাকে ধরে ক্রোমোজোম গুলোকে হাতে অঙ্কন করা হয়, তখন তাকে বলা হয় ইডিওগ্রাম। তারপর দেখো ইডিওগ্রামে কি করা হয়, ইডিওগ্রামে হলো ক্রোমোজোম গুলাকে তাদের মোট দৈর্ঘ্যের ভিত্তিতে ক্রমান্বয়ে 1 নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানুষের হলে কি 1 নম্বর থেকে শুরু করে 46টা, মানে 23 জোড়া পর্যন্ত করতে হয়। সেন্ট্রোমিয়ারের বাহুর দৈর্ঘ্য, এতে ক্রোমোজোমের বাহুর অনুপাত, দুইটা বাহু, একটা যদি পি হয় একটা যদি কি হয়, তখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী নির্ভুলভাবে দেখানো হয়। এখন যে জিনিসটা আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান কোনটা,
অবস্থান হলে সেন্ট্রোমিয়ারটা কি মাঝখানে আছে না উপরে আছে, কোনোটা তো মাঝখানে থাকতে পারে, কোনোটা সাব মেটাসেন্ট্রিক হইতে পারে। তাহলে মেটাসেন্ট্রিক গুলো আগে থাকে, সাব মেটাসেন্ট্রিক পরে টেলোসেন্ট্রিক, এইভাবে এইভাবে প্রত্যেকটা থাকে। দেখো ক্রোমোজোমের গায়ে বিশেষ রঞ্জক বা ব্যান্ড দিয়ে ইডিওগ্রাম স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়। আচ্ছা, এখন ইডিওগ্রামের কি গুরুত্বটা কি? দেখো ক্যারিওটাইপের তুলনায় ইডিওগ্রাম দেখে ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলা দ্রুত এবং সহজে বোঝা যায়। এখন দেখো ক্যারিওটাইপে তো আমাদের স্পষ্ট ছবি পাইছিলাম, স্পষ্ট ছবিতে কোনো রকম মেকআপ টেকআপ করা হয় নাই, অস্পষ্ট থাকতে পারে। ইডিওগ্রামে সেটাকে কি করা হয়, হাতে এঁকে স্পষ্ট করা হয়। তাহলে যেখানে ক্যারিওটাইপ দেখে আমার বোঝা যেখানে কঠিন ছিল, সেখানে ইডিওগ্রাম থেকে সবচেয়ে সুন্দর এবং দ্রুততম উপায়ে আমরা কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। বিবর্তনীয় যে গবেষণা, বিভিন্ন প্রজাতির ইডিওগ্রাম পাশাপাশি রেখে, ধরো একটা প্রজাতির ইডিওগ্রাম যেমন হবে আরেকটা প্রজাতির ইডিওগ্রাম নিশ্চিত এরকম হবে না, কারণ ক্রোমোজোমের সংখ্যার এদিক সেদিক আছে, সাইজের এদিক সেদিক আছে। সেজন্য কি করা যায়, যে গবেষণা করে দুইটাকে আলাদা করা যায়। দেখো উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস তথ্য এটা একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। জিন ম্যাপিং, ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে জিনের অবস্থান, এটা আছে, জিন ম্যাপিং তোমাদের লাগবে। আমরা জেনেটিক্স, তোমাদের না সরি, জিন ম্যাপিং হলো থার্ড ইয়ারে। দেখো কি বলছে, ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে জিনের অবস্থান লোকাস চিহ্নিত করতে ইডিওগ্রাম সাহায্য করে। আচ্ছা, এখন দেখো ক্যারিওটাইপ এবং ইডিওগ্রামের একটা পার্থক্য দিয়ে দিছি, যদিও এটা তোমার এতে নাই, কিন্তু দিয়ে দিছে যেন তোমরা ভুল না বোঝো, এখানে সঠিক যেন হয়, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ক্রোমোজোম, এখানে ক্রোমোজোমের কি কি বলছে, এখানে ক্রোমোজোমের প্রকৃত মাইক্রোস্কোপিক ছবি। এটা কেমন, দেখো ক্রোমোজোমের যে প্রকৃত সেটার মাইক্রোস্কোপিক ছবি। এখন দেখো মাইক্রোস্কোপিক যে ছবিটা পাইলাম, সেই ছবিটা তো অনেক সময় সব ঠিকঠাক থাকে না। তুমি যে সব ছবিগুলো তুললো, ধরো সেলফি তুললে তুললা, কোনোটা তো এরকম এরকম থাকো না, চেহারা চোরা বসকায় যায় মাঝে মাঝে। এই যে বসকায় যায় যে চেহারাগুলা, এই চেহারাগুলাকে তখন কি করে, ওই যে ঠিক করা হয়। ধরো ওই যে এখন তো নতুন নতুন ইয়ে আসছে, নতুন নতুন অপশন আসছে, তুমি একটা গ্রুপ ছবি তুলছো, গ্রুপ ছবিতে এরকম চোখ বন্ধ, পরে এডিটের পরে তোমার চোখ এমনি খুলে যায়। তাহলে বিষয়টা হলো এরকম, আগে যেভাবে থাকুক পরে একটা আদর্শ মান নিয়ে আসে, কিসের সাহায্যে, ইডিওগ্রামের সাহায্যে। তারপর দেখো নির্দিষ্ট কোনো একটি কোষ থেকে নেওয়া হয় আর প্রজাতির সামগ্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আঁকা হয়। একটা কোষ থেকে আমি ক্যারিওটাইপ নিলাম, কিন্তু ইডিওগ্রামটা কি করব, ধরো যে কয়টা গবেষণা করা যায় সব কয়টা কোষ থেকে নিয়ে এভারেজ করে আমার ইডিওগ্রামটা আঁকতে হয়। তারপর দেখো ক্রোমোজোমের প্রকৃত সংখ্যা, আকার আর বিন্যাস পাওয়া যায় এখান থেকে। ক্রোমোজোমের প্রকৃত সংখ্যা, আকার কেমন, কিভাবে বিন্যস্ত আছে, সেগুলোর পাওয়া যায় এখান থেকে। আর ওইখান থেকে কি পাওয়া যায়, আপেক্ষিক দৈর্ঘ্য। আপেক্ষিক দৈর্ঘ্য কিন্তু কম বেশি হতে পারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়, আর ক্রোমোজোম ব্যান্ডিংটা পাওয়া যায়। তারপর দেখো নির্ভুলতা, এটা কেমন জিনিসটা, যে এতে ক্রোমোজোম কিছুটা আঁকা বাঁকা বা অস্পষ্ট থাকতে পারে, সম্পূর্ণ বাস্তব ভিত্তিক। আমরা বাস্তবে যেরকম দেখলাম সেই রকমই, সেটা আঁকা বাঁকা হইতে পারে, এদিক সেদিক হইতে পারে, কিন্তু এটা সবসময় কেমন থাকবে, সোজা, স্পষ্ট, গাণিতিক ভাবে নিখুঁত, তুলনামূলক আদর্শ ভিত্তিক। মানে আদর্শ জিনিস যারে কয় সেটা হলো ইডিওগ্রাম। কারণ কি, কারণ আমি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি নিজে আঁকতেছি, গাণিতিক ভাবে নিখুঁত করে আমি আঁকতেছি, তাহলে তো আদর্শ ভিত্তিক হবে। ক্রোমোজোম গণনা ও বড় পরিবর্তন শনাক্তে আমাদের ব্যবহার করা হয়। এটা কি করতে হয়, ক্রোমোজোমের তুলনা করতে, শনাক্তকরণ করতে এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটা কয়েকবার পড়লেই আরেকটু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো এখানে টেক্সোনমিতে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলা, এটা অনেকবার আসছে। দেখো এই প্রশ্নটা অনেকবার আসছে, তোমাদের এটা আসার সম্ভাবনা খুব বেশি। দেখো 5-এ 7-এ 10-এ 12, এটা ভুলে যাও, 19, 22, 22 সালে আসছে। এখন এইবার তোমাদের জন্য এটা আসার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এখন দেখো কি বলছে, উদ্ভিদ টেক্সোনমিতে ব্যবহৃত ক্রোমোজোমীয় বৈশিষ্ট্যগুলা। যদিও আমরা পড়তেছি সাইটোটেক্সোনমি, কিন্তু মূল বিষয়টা হলো কি নিয়ে, ক্রোমোজোম নিয়ে। আমাদের এই মূল বিষয়টা কি নিয়ে, ক্রোমোজোম নিয়ে। যদি আমরা পড়তেছি সাইটোটেক্সোনমি, যদিও কোষের ভিতরের যে উপাদান নিয়ে আমাদের পড়ার কথা ছিল, একটা উপাদানকে বেশি করে ফোকাস করা হয়, সেটা হলো ক্রোমোজোম। আচ্ছা, এখন দেখো ক্রোমোজোমের কোন বৈশিষ্ট্যগুলা টেক্সোনমিতে ব্যবহৃত হয়। এখন দেখো একটু আমি লিখে দিচ্ছি যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, এটা হলো, টেবিলটা দিতে ভুলে গেছি, এই জিনিসটা, এটা তোমাদের জন্য দেওয়া ছিল, যে কিছু পরামর্শ দেওয়া ছিল যে এই প্রশ্নটা কিভাবে পড়বা।
এখানে দেখো দুইটা জিনিস বলছে, একটা উদ্ভিদ টেকজনমিতে ব্যবহৃত ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, আরেকটা বলছে প্ল্যান্ট টেকজনমিতে ক্রোমোজোমের গুরুত্ব। এখন বৈশিষ্ট্যগুলা এবং গুরুত্বগুলা একই শিরোনামের আন্ডারে তোমরা বর্ণনা করতে পারবা। যখন যেটা চাবে, যে ধরো ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো চাইছে, তাহলে কি বলবা ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, যে যেগুলা টেক্সোনমিতে ব্যবহৃত হয়। ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম মরফোলজি মানে কি ক্রোমোজোমের অঙ্গ সংস্থান, এখানে কি কি আছে, এখানে ক্রোমোজোমের আকার আছে, আকৃতি আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান আছে, তারপরে হেটারোক্রোমাটিন অঞ্চল আছে ইত্যাদি। তারপরে আরো কি আছে, ক্রোমোজোম ব্যান্ডিং, ক্রোমোজোমের আচরণ, বৈশিষ্ট্যপূর্ণ ক্রোমোজোমের বৈশিষ্ট্যপূর্ণ ক্রোমোজোম কোনগুলো, বি ক্রোমোজোম উপস্থিতি ইত্যাদি। দেখো এই সব কয়টা হলো ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য, যার উপর ভিত্তি করে আমরা ওই সাইটোটেক্সোনমিতে স্পিসিস বা কোনো একটা গণ আলাদা করা হয়, শনাক্তকরণ করা হয়। মানে ক্রোমোজোমের যে যে বৈশিষ্ট্যগুলা দেখে দুইটা স্পিসিস বা দুইটা জেনাসের মধ্যে তুলনা করা হয়, যে একটা এটা কি এই গ্রুপে যাবে, কি এটা এই গ্রুপে যাবে, এদের মধ্যে সম্পর্ক আছে না নাই, এই জিনিসটা। তাহলে দেখো প্রশ্নটা আবার পরে দেখো, এখানে দুইটা জিনিস চাইছে, একটা হলো উদ্ভিদ টেক্সোনমিতে ক্রোমোজোমের কোন কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হয়, উদ্ভিদ টেক্সোনমিতে এই এই বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হয়েছে, মোটা করে দেওয়া আছে যেগুলো এইগুলা। আর বলছে প্ল্যান্ট টেক্সোনমিতে ক্রোমোজোমের গুরুত্ব বলো। ক্রোমোজোমের গুরুত্ব কি, ক্রোমোজোমের গুরুত্ব হলো এগুলো ব্যবহার করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, এটাই তো তার গুরুত্ব। আচ্ছা, এখন দেখো যদি প্রশ্নটা এরকম থাকে উদ্ভিদ টেক্সোনমিতে ব্যবহৃত ক্রোমোজোমের বৈশিষ্ট্য বা প্ল্যান্ট টেক্সোনমিতে ক্রোমোজোমের গুরুত্ব, তাহলে দেখো ক্রোমোজোমের গুরুত্বের উপর বিশেষ করে বৈশিষ্ট্যগুলো প্রথমে, ক্রোমোজোমের সংখ্যা কিসের উপর নির্ভর করে, ক্রোমোজোমের সংখ্যার উপর। এখন দেখো একটু পরে দেখো তো, একই গণ বা একটা পরিবারের ফ্যামিলিতে অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যার পার্থক্য দেখে তাদের আলাদা করা যায়। এর তো নিশ্চিতভাবে যখন একই জেনাসের থাকে বা একই ফ্যামিলির থাকে, ধরো কুকুর, শিয়াল, নেকড়ে বাঘ, তারপরে কে আছে, ধরো ওয়াইল্ড কুকুর যেটা ওয়াইল্ড ডগ বলে, এগুলা কিন্তু সব একই জেনাসের আন্ডারে, কিন্তু তারপরেও তাদের মধ্যে কি আছে, ক্রোমোজোম সংখ্যা এদিক সেদিক আছে, পার্থক্য আছে। এখন এই যে আর কোনো কিছু যদি যখন পাওয়া যাবে না, তখন ক্রোমোজোম সংখ্যা আরো যদি দেখে যে ক্রোমোজোম সংখ্যা এদিক সেদিক আছে, তখন বোঝা যায় না এই দুইটা একই স্পিসিস না, এই যে আলাদা করা গেল। তারপর দেখো এরকম যে কোন উদ্ভিদে 2n=14 আবার অন্যটিতে 2n= যদি 28 থাকে, তাহলে বোঝা যায় তাদের মধ্যে পলিপ্লয়েডি ঘটেছে, যা নতুন প্রজাতির সৃষ্টিতে ভূমিকা রাখে। তার মানে কি, একটা প্রজাতিতে কি আছে 2n=14, আবার এই সেম স্পিসিসে 2n=28 হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে, তার মানে কি এখানে পলিপ্লয়েডি হয়েছে, প্লয়েডি লেভেল বাড়ছে আর কি। তারপরে দেখো ক্রোমোজোমের আকার আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক হতে পারে। তারপর দেখো ক্যারিওটাইপ, কোন প্রজাতির ক্রোমোজোম সম্পূর্ণ সেট, ক্যারিওটাইপ বিশ্লেষণ করে দুটি সদৃশ দেখতে প্রজাতির মধ্যে পার্থক্য বের করা সম্ভব, একটু আগেই পড়ছি। তারপর দেখো ক্রোমোজোমের আচরণ, এখন দেখো ক্রোমোজোমের আচরণ পর্যবেক্ষণ করেও কিন্তু আমরা তাদের মধ্যে পার্থক্য করতে পারি। যেমন যখন দুটি ভিন্ন প্রজাতির সংকরণের ফলে সৃষ্ট সন্তানের ক্রোমোজোমগুলো ঠিক মতো জোর বাঁধে, তবে বোঝা যায় তারা বিবর্তনের খুব কাছাকাছি। লাইনটা আবার দেখো, দুটি ভিন্ন প্রজাতির সংকরণের ফলে, সংকরণ বুঝো তো নাকি, সংকরণ মানে হলো যে দুইটা ভিন্ন প্রজাতি থাকবে এবং তারা ভিন্ন প্রজাতি বা কাছাকাছি সম্পর্কযুক্ত হওয়া লাগবে, তাদের মধ্যে যদি প্রজননে যদি নতুন বংশধর পাওয়া যায়, তখন তাদেরকে বলা হয় হাইব্রিড। কাছাকাছি হইলেই কেবল সম্ভব, আর না হলে সম্ভব না। এখন যদি পাওয়া যায় ঠিক মতো, যদি জোর বাঁধে ক্রোমোজোম গুলা, তখন তাদেরকে বোঝা যাবে যে বিবর্তনের ভাবে খুব কাছাকাছি, হয় তারা একই স্পিসিস অথবা কাছাকাছি সম্পর্কযুক্ত, একই জেনাসের আন্ডারে হতে পারে, আলাদা আলাদা স্পিসিস, তখন তারা ক্লোজলি কানেক্টেড হয়। তারপর দেখো এখানে ক্রোমোজোমের যে ব্যান্ডিং আছে, ক্রোমোজোম ব্যান্ডিং, ক্রোমোজোম ব্যান্ডিং কি নির্দিষ্ট রঞ্জক পদার্থ ব্যবহার করে ক্রোমোজোমে বিভিন্ন ধরনের দাগ কাটা হয়, ডোরা কাটা, দাগ কাটা হয়। এই যে দাগ কাটা তৈরি হয়, এটার একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন দেখে, যে সাদার পরে লাল, লালের পরে কালা, কালার পরে হলুদ, হলুদের পরে সবুজ, এই যে প্যাটার্নটা তৈরি হলো, এই প্যাটার্নটা কিন্তু প্রত্যেকটা স্পিসিসের জন্য আলাদা আলাদা থাকে। এই প্যাটার্ন দেখেও চেনা যায় যে না, এটার প্যাটার্নের সাথে এটার প্যাটার্নের মিল নাই, অতএব কি এই দুইটা একই স্পিসিস না। এটার কারণে কিভাবে একবারে সূক্ষ্মভাবে প্রজাতি শনাক্ত করা যায়। তারপর দেখো বিবর্তনের ধারা নির্ণয় করা যায়, যে কোন উদ্ভিদ থেকে আসছে,
কোনটা আগের উদ্ভিদ কোনটা পরের উদ্ভিদ, এটাও নির্ধারণ করা যায় কিভাবে? এই ক্রোমোজোম সংখ্যা দেখে, ক্রোমোজোমের আচরণ দেখে, হ্রাস বৃদ্ধি দেখে। আচ্ছা একটু দেখো সার সংক্ষেপে, যে এটা দেখা লাগবে না, তুমি এখানে দেখো যে এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার মূল কথাগুলা কি, এটা একটু মনে রাখবা। এটা মনে রাখলে ওই প্রশ্নটা আনসার করা সহজ হবে। এতক্ষণ আমরা যা পড়ছি তার তার সংক্ষেপে, সার সংক্ষেপে এখানে দেখো ক্রোমোজোমের বৈশিষ্ট্য এবং টেক্সোনমিতে আমরা কিভাবে ক্রোমোজোমের বৈশিষ্ট্য প্রয়োগ করতে পারি। প্রথমে কি দেখা দেওয়া আছে সংখ্যা। এখানে দেখো এই ক্রোমোজোম সংখ্যা যদি 2n টাইপের হয় তখন এটা আমরা কি করতে পারবো? প্রজাতি এবং উপপ্রজাতি শনাক্তকরণে ব্যবহার করতে পারবো। আর তারপর দেখো সেন্ট্রোমিয়ার, এই যে ক্যারিওটাইপ সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ার জিনিসটা এখন অনেকের একটু উল্টাপাল্টা লাগতে পারে। সেন্ট্রোমিয়ার জিনিসটা কি? সেন্ট্রোমিয়ার হলো এই যে দেখো জিনিসটা আছে না, ধরো এই যে এইটা বলা হয় সেন্ট্রোমিয়ার, এটা যখন মাঝামাঝি অবস্থান করে তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। আচ্ছা তাহলে এই যে একটা ধরো সেন্ট্রোমিয়ার এখানে আছে, আবার আরেকটা স্পিসির সেন্ট্রোমিয়ার আছে ধরো এই যে এক প্রান্তে, তো এটা যদি মেটাসেন্ট্রিক হয় এটা সাবমেটাসেন্ট্রিক এরকম। তাহলে দুইটা যদি এরকম আসে, সেন্ট্রোমিয়ার যদি এরকম আসে, দুইটা প্রজাতি থেকে দুইটা কোষ নেওয়া হয়েছে, দেখা গেছে এটার সেন্ট্রোমিয়ার মাঝখানে এটার সেন্ট্রোমিয়ার এইখানে, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানও তো তোমার জীবের দেখে নির্ণয় করতে পারবে যে এটা এত বড়, একটা বাহু বড় একটা বাহু খাটো, এটা আবার দুইটা বাহু সমান। তার মানে কি এটা হলো মেটাসেন্ট্রিক, এটা হলো সাবমেটাসেন্ট্রিক, মানে দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটা একই স্পিসিস না। তারপর দেখো ব্যান্ডিং আছে, সরি 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 তারপর দেখো ব্যান্ডিং, নিকটবর্তী প্রজাতির সূক্ষ্ম পার্থক্য নির্ণয় করা যায়। ব্যান্ডিং কোনটা আবার একটু বুঝাই দিই তোমাদেরকে। ধরো আমার কাছে এখানে দুইটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম গুলাকে আমি রাঙাইলাম, রাঙানোর পর দেখলাম একটা ক্রোমোজোমের এখানে একটা ব্যান্ডিং, তারপরে এখানে আরেকটা লাল, এখানে আরেকটা লাল, মাঝখানে ধরো হয়েছে কি আমার সবুজ, এখানে দুইটা সবুজ, এখানে দুইটা সবুজ, এখানে দুইটা সবুজ হয়েছে। এখন আমার আরেকটা ক্রোমোজোম আছে এখানে, এটা একটা স্পিসিস, এটা স্পিসিস এ থেকে নেওয়া হয়েছে আর একটা স্পিসিস বি থেকে নেওয়া হয়েছে, এখানে আরেকটা ক্রোমোজোম আছে আমার, এই ক্রোমোজোমটাকে আমি ব্যান্ডিং করলাম, ক্রোমোজোম ব্যান্ডিং মানে তাহলে কালারফুল আসলো। ধরো এখানে আমার প্রথম যেটা আসলো এটা লাল আসছে, পরের গুলো আসছে ধরো নীল নীল, তারপরে আসছে ধরো হলুদ হলুদ, তারপরে ধরো আসছে আবার লাল লাল। এখন দেখো এই যে ক্রোমোজোম ব্যান্ডিংটা, যখন দুইটা ক্রোমোজোম সেম স্পিসিসের হবে, একই স্পিসিসের হবে, তখন এখানে লাল ছিল এখানেও লাল, এখানে পরেরটা সবুজ ছিল পরেরটা সবুজ হইতো যদি একই স্পিসিসের হইতো। যেহেতু একই স্পিসিস না তাহলে এই ব্যান্ডিং এ এটা লাল নীল হওয়ার কারণে এই দুইটা এক স্পিসিস না, দুইটা ভিন্ন ভিন্ন স্পিসিস। এইভাবে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। দেখো নিকট সম্পর্কিত প্রজাতির সূক্ষ্ম পার্থক্য নির্ণয় করা যায়, এরা যদি খুব নিকটবর্তী সম্পর্ক হয় তখনও তাদের মধ্যে হালকা হালকা পার্থক্য হবে, আর যদি দূরবর্তী সম্পর্ক হয় তাহলে অনেক বেশি পার্থক্য হবে। এটাকে বলা হয় ক্রোমোজোম ব্যান্ডিং। তাহলে দেখো পলিপ্লয়েডি, নতুন প্রজাতির উৎপত্তিতে বিবর্তনের ধারা বোঝাতে পলিপ্লয়েডি লেভেলটাও ব্যবহার করা যায়। আচ্ছা এখানে দেখো আরেকটা প্রশ্ন, যে আমরা গত অধ্যায়ে যেটা পড়ছিলাম কেমোটেক্সোনমি, মানে কোনো একটা কোষের ভিতরে যে কেমিক্যাল পাওয়া যায় তার উপর ভিত্তি করে যদি শ্রেণী বিন্যাস করা হয় তখন ওই শ্রেণী বিন্যাসটাকে বলা হয় কেমোটেক্সোনমি। আজকে আমরা কি পড়তেছি, কোনো একটা কোষের এর ভিতরে যত উপাদান থাকবে বিশেষ করে ক্রোমোজোমের উপর ভিত্তি করে যদি কোনো শ্রেণী বিন্যাস করি তখন তাকে বলা হবে সাইটোটেক্সোনমি। এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি জিনিসটা, এটা যদিও কোনোদিনই কোনো বছরই প্রশ্ন আসে নাই, কেউ মনে হয় প্রশ্ন কল্পনাও করে নাই, তারপরে দুইটা অধ্যায় যেহেতু আছে দুইটা অধ্যায়ের একটু পার্থক্য করে দেই। দেখো উদ্ভিদে উপস্থিত বিভিন্ন রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে যে শ্রেণী বিন্যাস করা হয় তাকে বলা হয় কেমোটেক্সোনমি। ক্রোমোজোমের কোষের গঠন এবং বিশেষ করে ক্রোমোজোম উপর ভিত্তি করে যে শ্রেণী বিন্যাস করা হয় তাকে বলা হয় সাইটোটেক্সোনমি। আচ্ছা তারপর দেখো এখানে যে আমাদের যে কেমোটেক্সোনমি কিসের উপর ভিত্তি করে? মেটাবোলাইটস। কোন মেটাবোলাইটস? প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি মেটাবোলাইটস। এই যে মূলত সেকেন্ডারি মেটাবোলাইটস এর উপর ভিত্তি করে আমরা কি করি, ক্লাসিফিকেশনটা করি। আচ্ছা সেকেন্ডারি মেটাবোলাইটস এর উপর ভিত্তি করে। আচ্ছা এটার উত্তর দাও তো, যে সেকেন্ডারি মেটাবোলাইটস এর উপর ভিত্তি করে কেন ক্লাসিফিকেশন করা হয়?
কেন প্রাইমারি মেটাবলাইটস এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয় না? জান্নাতুন, সাদিয়া, তারপরে কুয়াশা, সবাই বলো দেখি, এটা সবার জন্য। হ্যাঁ, কিন্তু ভুল করে ফেলেছি। আচ্ছা তোমরা বলতে থাকো, আমি লাইট অফ করতে গিয়ে ইউনুসের মতো বোর্ড অফ করে দিছে। আচ্ছা বলো কেন সেকেন্ডারি মেটাবলাইটস নেওয়া হয়, বলো তো। কেন ক্লাসিফিকেশনে কেন সেকেন্ডারি মেটাবলাইটস কে কল্পনা করা হয়, কেন প্রাইমারি মেটাবলাইটস কে নেওয়া হয় না, বলো তো। বলো, তোমাদের কাছে উত্তর আশা করতেছি। বলো বলো দেখি, আমরা কেন সেকেন্ডারি মেটাবলাইটস নেই? না, কে একজনের কোনো উত্তর দিল না, ঘটনা কি? আচ্ছা দেখো, আমরা কি নেই, সেকেন্ডারি মেটাবলাইটস নেই। সেকেন্ডারি মেটাবলাইটস কেন নেই? সেকেন্ডারি মেটাবলাইটস গুলো কি মনে আছে? সেকেন্ডারি মেটাবলাইটস গুলো কোনগুলা? যেগুলো উদ্ভিদের বৃদ্ধি কিংবা প্রজননে সরাসরি অংশগ্রহণ করে না। কি করে? প্রজনন কিংবা বৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে না, যেগুলোর উপস্থিতি উদ্ভিদ কোষে থাকা বাধ্যতামূলক না, না থাকলে উদ্ভিদ দীর্ঘদিন বেঁচে থাকবে, সেইগুলোকে বলা হয় সেকেন্ডারি মেটাবলাইটস। এখন দেখো এইগুলা কিন্তু সকল উদ্ভিদে থাকে না। সেকেন্ডারি মেটাবলাইটস গুলা কি উদ্ভিদ বেঁধে বেঁধে এই উদ্ভিদে হয়, কোন উদ্ভিদে হয়, কোন উদ্ভিদে হয় না। যেমন ধরো রাবার, এই রাবারটা কি সকল উদ্ভিদে হয় না শুধু রাবার গাছে হয়? আলাদা আলাদা স্পিসিসের উপর হয়। তাহলে এটার ভিতরে যে রাবার যে কষটা, এই কষের উপর ভিত্তি করে তো আমি আলাদা করতে পারবো যে এটা যেহেতু কষ হয়েছে তার মানে এটা রাবার গাছ, এটা কাঁঠাল গাছ না, এটা আম গাছ না, এটা জাম গাছ না, করা যাবে কিনা? সেকেন্ডারি মেটাবলাইটস কোনগুলা? বিভিন্ন ধরনের অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড, টারপিনয়েড, প্রোটিন, ডিএনএ বিশ্লেষণ করা হয়। এবং প্রোটিন এবং ডিএনএ, প্রোটিন এবং ডিএনএ কোনগুলা? এগুলো বলা হয় সিমান্টিড, আমরা পড়ছিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজনের প্রকৃতি, প্রকৃতি বিশ্লেষণ করা হয়। ওই যে একটু আগে পড়ছি ক্রোমোজোমের কোন কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়। এখানে কোন বৈশিষ্ট্য? এখানে সেকেন্ডারি মেটাবলাইটস এর বৈশিষ্ট্য। এখানে কি? এখানে ক্রোমোজোমের যে যে বৈশিষ্ট্য একটু আগে আমরা পড়লাম, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের সংখ্যা, সেন্ট্রোমিয়ারের অবস্থান, তারপরে কি ক্রোমোজোমের যে মিউটিক আচরণ, এসবের উপর ভিত্তি করে আমাদের সাইটোজেনেটিক্সে আলোচনা করা হয় বা সাইটোট্যাক্সোনমিতে আলোচনা করা হয়। আর এটাতে আমাদের কেমোট্যাক্সোনমিতে আলোচনা করা হয় কি সেকেন্ডারি মেটাবলাইটস এর উপর ভিত্তি করে আলোচনা করা হয়। তারপর দেখো, রাসায়নিক সাদৃশ্যের মাধ্যমে উদ্ভিদের মধ্যে বিবর্তনের সম্পর্ক খুঁজে বের করা হয় রাসায়নিক উপাদানের সাদৃশ্যের ভিত্তিতে। আর এখানে কি, এখানে জিনগত বা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রজাতির মধ্যকার সম্পর্ক নির্ণয় করা হয়। এটা যেহেতু আমরা ক্রোমোজোমে তো জিনগত সাদৃশ্য পাওয়া যাবে, আর কোনো সাদৃশ্য তো পাওয়া যাবে না। এখন দেখো কোন পদ্ধতি ব্যবহার করে আমরা কেমোট্যাক্সোনমিতে করি। কেমোট্যাক্সোনমিতে আমরা পড়ছিলাম ক্রোমাটোগ্রাফি। এই যে এরকম যদি একটা টেস্ট টিউব থাকে, এরকম যদি একটা টেস্ট টিউব থাকে, টেস্ট টিউবের এখানে একটা নির্যাস দেওয়া থাকবে। কিসের নির্যাস? ওই যে কোন একটা উদ্ভিদের পাতাকে আমরা পেস্ট এন্ড মর্টারে ছেঁচে
এটা নির্যাস নেব এখানে একটা, তারপর এখানে একটা আমরা কি করব, এরকম ফিল্টার পেপার না তো সরি লিটমাস পেপার দেবো। দেওয়ার পরে এটার যে নির্যাস থাকবে, এখানে যে তরলটা থাকবে, এই তরলটা থেকে এখানে বিভিন্ন ধরনের ব্যান্ডের মতো দেখা যাবে, দাগ দেখা যাবে একটার পর একটা, কোনোটা হলুদ কোনোটা কমলা। যেমন কেরোটিন যদি থাকে কেরোটিন কেমন হবে, কমলা। জেন্ডোফিল থাকলে সেটা কেমন হবে, হলুদ। এটার উপরে